হ্যালো এভরিওয়ান। তো অনেকে আমাকে নক করেছিল মানে যারা ফাইনাল ইয়ারে, যে ভাইয়া একটু ভাইবাতে কি পড়তে হবে, মানে কীরকম কোশ্চেন আসছে যদি আপনি একটু বলতেন আর কি। তা আমি তো ভাইয়া আসলে প্রফেসর না, কিন্তু আমি যেগুলো কমন কোশ্চেন যেগুলো আছে, যেগুলো আস্ক করা হয়, সেগুলো সম্পর্কে আপনাদের জানাতে পারবো এবং সেগুলোর রেলিভেন্ট অ্যান্সার কী হবে এইটা সম্পর্কে আপনাদের একটা ভালো ধারণা হয়তো দেওয়ার চেষ্টা করতে পারি। ঠিক আছে, দেওয়ার চেষ্টা করতে পারি। তবে এই কোশ্চেনগুলো থেকেই মেইনলি আপনারা যদি এই কোশ্চেনগুলো পড়েন তাহলে আপনাদের পাস হয়ে যাবে ইনশাল্লাহ, এইটুকু বলতে পারি, কারণ আমি এই কোশ্চেনগুলো পড়েই পাস করছি। এবং আপনারা সবাই জানেন যে আলটিমেটলি পাসটা কার উপরে নির্ভর করে, পাসটা কিন্তু রিটেনের উপরে নির্ভর করে না, পাসটা মেইনলি নির্ভরই করে আপনার ভাইবার উপরে। সুতরাং ভাইবার কোশ্চেনগুলো বোঝা অত্যন্ত জরুরি এবং ভাইবার কী টাইপের কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো পড়াও অনেক জরুরি। তো আমি যে কোশ্চেনগুলো বলবো এবং যে কোশ্চেনগুলোর অ্যান্সার বলবো, তো মনে রাখবেন ইনশাল্লাহ এগুলো যদি আপনি পড়েন অ্যাটলিস্ট আপনার এগুলো পড়েই আপনার পাস হয়ে যাবে। ঠিক আছে, এগুলো পড়েই পাস হয়ে যাবে। যেমন ধরেন আমরা আজকে যে টপিক্সটা আলোচনা করব, যে চ্যাপ্টারটা নিয়ে, সেটা হলো গ্যাস্ট্রোএন্টারোলজি, জিআইটি সিস্টেম। ঠিক আছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম নিয়ে কথা বলবো, যে এখান থেকে ভাইবাতে কী টাইপের কোশ্চেন আসে আর কি। তবে সম্পূর্ণ হয়তো আলোচনা করতে পারবো না, কারণ এটা একটা ভাস্ট টপিক। তো আমি যতটুকু আলোচনা করা যায় ততটুকু আলোচনা করব, ঠিক আছে। তবে ইনশাল্লাহ এইটুকু যদি ফলো করতে পারেন মোর দেন ইনাফ। যেমন আপনি ভাইবা টেবিলে বসলে আপনাকে প্রথম যে কোশ্চেনটা করা হতে পারে, কি কোশ্চেন জানেন? প্রথমে আপনাকে যে কোশ্চেনটা করা হয় যে কি কি জিআইটি কেস তুমি দেখছো, কি কি জিআইটি কেস তুমি ওয়ার্ডে দেখছো। এটা কিন্তু খুব কমন একটা কোশ্চেন না, এটা দিয়ে কিন্তু আমি শুরু করলাম। আপনাকে প্রথমে একটা কোশ্চেন, মানে স্যাররা থ্রো করার খুব প্রবণতা দেখা যায় যে ওকে ওয়ার্ডে জিআইটি কি কি আপনার পেশেন্ট দেখছো। ঠিক আছে, আর একটা কোশ্চেন আসে যে জিআইটির একটা পেশেন্ট কি কি সিমটমস নিয়ে আসে। এটা কিন্তু খুব কমন দুইটা কোশ্চেন, যে একটা জিআইটির পেশেন্ট কি কি সিমটমস নিয়ে আসে। তখন আপনি কি বলবেন? বলবেন যে একটা জিআইটির পেশেন্ট কি কি সিমটমস নিয়ে আসে। এক নম্বরে আপনাকে বলতে হবে হলো ডিসপেপসিয়া, যেটাকে আমরা বলি হলো ইনডাইজেশন, ডিসপেপসিয়া বলবেন। তারপরে আমাদের চলে যেতে হবে ডিসফেজিয়াতে, তারপরে আমাদের চলে যেতে হবে ভমিটিংয়ে। আপনি আস্তে আস্তে উপরের থেকে নিচের দিকে নামবেন, ঠিক আছে। যেমন আবার বলতেছি, ডিসপেপসিয়া মানে বদহজম, তারপর হলো ডিসফেজিয়া, তারপর হলো ভমিটিং, সব উপরের কথা কিন্তু বলতেছি। তারপর আস্তে আস্তে একটু নিচের দিকে নামার চেষ্টা করেন, নিচের দিকে ডায়রিয়া, কনস্টিপেশন, ওকে ফাইন। তারপরে কি আসলো? হেমাটিমেসিস, যেটা আপনি আগেও বলে ফেলতে পারেন। আর হেমাটিমেসিসের আপনার হলো নিচের দিকে যে জিনিসটা হয়ে যায় সেটা হলো ম্যালেনা। আর হলো আমরা জানি জিআইটি কোনো ডিজিজ হলে অবশ্যই একটা জিনিস তার সাথে থাকবেই। কে বলতে পারবে যে জিআইটির একটা ডিজিজ থাকলে একটা জিনিস সাধারণত তার সাথে থাকেই? কোন সে জিনিস? কালাক্যাটটা আছে, কালাক্যাটটা এই যে আমার সাথেই বসে আছে আর কি, কালাক্যাটটা আছে, ঠিক আছে, সমস্যা নেই। এটা কালো না, গ্রে। ওয়েট লস, তার মানে আমি আবার একটু বলতেছি যে কমন সিমটম যেগুলো জিআইটি পেশেন্টরা নিয়ে আসে, তার মধ্যে হলো ডিসপেপসিয়া, উপর থেকে নিচে আসবেন, তাহলে আপনাদের মনে রাখতে কিন্তু সুবিধা হবে যে ওকে ডিসপেপসিয়া, তারপরে ডিসপেজিয়া, আমি আপার থেকে নিচের দিকে যাচ্ছি, তারপরে ভমিটিং, তারপর আপনি একই সাথে হেমাটিমেসিসও বলে ফেলতে পারেন মনে রাখার সুবিধার্থে। তারপরে চিন্তা করলেন আমি একটু লোয়ার জিআইটির দিকে যাই, লোয়ার জিআইটি থেকে আপনি তখন বলবেন ডায়রিয়া, কনস্টিপেশন, ওকে ফাইন, অ্যাবডোমিনাল পেইন, এবং লাস্টে কি, যে এই জিনিসগুলো জিআইটির কোনো প্রবলেম হলে আলটিমেটলি যে জিনিসটা ডেভেলপ করে সেটা হলো ওয়েট লস। তো ওয়েট লসের কথা বলতে পারেন। তো যখন আপনি এই সিমটমসগুলোর কথা বললেন, তখন স্বাভাবিক আপনার স্যার যে আপনার সামনে বসে আছে, যে পরীক্ষা নিচ্ছেন, যে সম্মানিত স্যার, তখন আপনি যে সিমটমসগুলো বললেন সেখান থেকে একটা সিমটমস পিক আপ করে বলবে যে এইটা সম্পর্কে বলো। এবং যেমন কোন সিমটমসটা বলতে পারে যে ওকে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ডিসফেজিয়া, ঠিক আছে, ডিসফেজিয়া নিয়ে কি জানো? তখন আপনি বলবেন যে স্যার দিস ইজ ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং। তারপরে এখান থেকে আর একটা কোশ্চেন আসতে পারে যে ওকে অডাইনোফেজিয়া মানে কি? তখন আপনি বলবেন যে স্যার পেইনফুল সোয়ালোয়িং। তার মানে প্রথমে কিন্তু আপনার কাছে জিজ্ঞেস করা হলো কি কি সিমটমস নিয়ে আসতে পারে, তারপরে স্যার কি করবেন? স্যার ওই সিমটমসগুলো থেকে একটা জিনিস আপনাকে বলবে যে এইটা মানে কি। তার মধ্যে ডিসফেজিয়া, অডাইনোফেজিয়া, এগুলো আপনার কিন্তু
জিজ্ঞেস করতে পারে আপনাকে, ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে। তারপরে ডিফাইন করলেন যে স্যার ডিসফেজিয়া মানে হলো ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং। ওকে ফাইন। এখন আপনাকে যে কোশ্চেনটা জিজ্ঞাসা করার একটা প্রবণতা থাকতে পারে সেটা হলো, আচ্ছা তুমি বলো তো ডিসফেজিয়া কয় টাইপসের আছে, এরকম একটা কোশ্চেন কিন্তু আপনার কাছে থ্রো করে দিবে। তখন আপনার বলতে হবে যে স্যার ডিসফেজিয়া ইজ মেইনলি টু টাইপস, একটা হলো ওরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়া আর একটা হলো ইউসোফেজিয়াল ডিসফেজিয়া। ক্লিয়ার? একটা হলো ওরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়া আর একটা হলো ইউসোফেজিয়াল ডিসফেজিয়া। এরপরে স্যার আপনার কোন দিকে যাবে কোশ্চেন করতে, তখন স্যাররা বলবে যে ওকে ওরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়া কি কারণে হয়। তো ওরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়া মানে আমরা যখন ঢোকটা গিলি, সলোয়িংয়ের জন্য যে ঢোকটা গিলি, সেই ক্ষেত্রে আপনার কোন মাসেলগুলোর দরকার হয়? ফ্যারিঞ্জিয়াল মাসেলের দরকার হয়। ঢোক গেলার জন্য আমাদের ফ্যারিঞ্জিয়াল মাসেল কিন্তু এখানে কাজ করে। তো তার মানে ওরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়া মানে হলো সে ঢোক গিলতেই পারতেছে না। ঠিক আছে? তো বলবে যে ওরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়ার কজ কি, তখন আপনার মাথায় নক করতে হবে যে নক 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 নক, যে এখানে ফ্যারিঞ্জিয়াল মাসেলের পালসি হলে সে ঢোক গিলতে পারবে না, সেক্ষেত্রে তার ওরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়া হবে। তো কি কি কারণে হতে পারে? ফ্যারিঞ্জিয়াল মাসেলের সাপ্লাই কোথা থেকে আসতেছে, তখন আপনার মাথায় নক করতে হবে, নক নক। ওকে, ফ্যারিঞ্জিয়াল মাসেলের সাপ্লাই কোথা থেকে আসতেছে? ইয়েস, দিস ইজ গ্লোসোফ্যারিঞ্জিয়াল ভ্যাগাস, তাই না? তখন চিন্তা করতে হবে যে গ্লোসোফ্যারিঞ্জিয়াল এবং ভ্যাগাসের যদি পালসি হয়, সেই কন্ডিশনকে আমরা কি বলি? বালবার পালসি বলি। সেই কন্ডিশনকে আমরা বলি বালবার পালসি। কারণ মেডুলা অবলঙ্গটা থেকে যে ক্রেনিয়াল নার্ভগুলো বের হয়, মেডুলা অবলঙ্গটার আর এক নাম বাল্ব। তো মেডুলা অবলঙ্গটা থেকে যে ক্রেনিয়াল নার্ভ বের হয় সেগুলো পালসিকে বলা হয় বালবার পালসি, এবং সেগুলোর আপার মোটর নিউরন টাইপের পালসিকে বলা হয় সিউডো বালবার পালসি। আপনি একদম সুন্দর করে বলবেন স্যার ওরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়ার কজ হতে পারে স্যার বালবার পালসি অ্যান্ড সিউডো বালবার পালসি। ওকে ফাইন। এরপরে আর একটা জিনিসের নাম স্যার জিজ্ঞেস করতে পারে যে আর একটা কারণে ওরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়া হতে পারে। কি? ইম্পর্টেন্ট একটা কারণ, যেখানে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয় এবং অ্যাসিটাইলকোলিন রিসেপ্টরগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে তার সাথে অ্যাসিটাইলকোলিন বাইন্ড করতে পারে না এবং ফ্যারিঞ্জিয়াল মাসেল কন্ট্রাকশন করে না। যেমন এগুলো ক্ষেত্রে ডিসেন্ডিং প্যারালাইসিস ডেভেলপ করে। বলেন তো কোন কন্ডিশন? কে বলতে পারবে কোন কন্ডিশন এটা? প্রথমে আপনার চোখের মাসেলগুলো পালসি হয়, তারপরে ফ্যারিঞ্জিয়াল মাসেল পালসি হয়। ওই কন্ডিশনটার নাম কি? মায়াস্থেনিয়া গ্র্যাভিস। রাইট অ্যান্সার, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে মনে রাখবেন ওরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়ার কজের মধ্যে আমরা পারলাম কি বালবার পালসি, সিউডো বালবার পালসি অ্যান্ড মায়াস্থেনিয়া গ্র্যাভিস। ওকে ফাইন। এরপরে আর একটা কোশ্চেন বলতে পারে, ওকে ওরোফ্যারিঞ্জিয়াল ডিসফেজিয়া তো বললেন, এখন আমাকে ইউসোফেজিয়াল ডিসফেজিয়ার কজ বলেন কিছু। ঠিক আছে, তখন আপনি চিন্তা করবেন যে ওকে ফাইন, ইউসোফেজিয়াল ডিসফেজিয়ার কি কি কারণ বলবো। তখন আপনি বলবেন যে স্যার বিনাইন কিছু কারণ আছে, যেমন আপনার স্ট্রিকচার অফ দ্য ইউসোফেগাস, তারপরে ফাইব্রাস রিং, তারপরে ম্যালিগনেন্ট কিছু কারণ আছে। ম্যালিগনেন্ট কারণের মধ্যে হলো কার্সিনোমা ইউসোফেগাস, আমরা সবচেয়ে ভালো মতোই জানি এটা যে কার্সিনোমা ইউসোফেগাস। আর আরেকটা হতে পারে কার্সিনোমা অফ দ্য স্টোমাক ইন কার্ডিয়াক পার্ট। ঠিক আছে, ওকে ফাইন, ম্যালিগনেন্ট কজগুলো বললেন। এরপরে আপনি চিন্তা করবেন যে ইউসোফ্যাগাইটিস। তো ইউসোফ্যাগাইটিসের মধ্যে আছে হলো আপনার ক্যান্ডিডিয়াসিসের কারণে ইউসোফ্যাগাইটিস কিন্তু হতে পারে। তারপরে আর একটা হতে পারে ডিসমোটিলিটি, ইউসোফেজিয়াল মাসেলের ডিসমোটিলিটি। এটা কোন কারণে হতে পারে? ইন কেস অফ অ্যাকালাসিয়া কার্ডিয়া। আমি আবার বলছি, যদি আপনাকে জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য কজেস অফ ইউসোফেজিয়াল ডিসফেজিয়া, তখন আপনি বলবেন স্যার বিনাইন স্ট্রিকচার, কোনো কারণে ন্যারোইং হয়ে যাওয়া, ইউসোফেগাস। তারপরে বলবেন স্যার ম্যালিগনেন্ট কজ, এর মধ্যে আছে হলো কার্সিনোমা ইউসোফেগাস এবং কার্সিনোমা অফ দ্য স্টোমাক ইন কার্ডিয়াক পার্ট। ঠিক আছে, তারপরে আপনি চিন্তা করবেন যে ওকে আর হতে পারে ডিসমোটিলিটির কারণে। সেটা কি? সেটা হলো অ্যাকালাসিয়া কার্ডিয়া। এইটা বললে মোর দেন এনাফ। যদি কিছু বলতে না ইচ্ছা করে তাহলে দুইটা জিনিসের নাম বলবেন, একটা হলো কার্সিনোমা ইউসোফেগাস আর একটা হলো অ্যাকালাসিয়া কার্ডিয়া। আপনাকে এই কোশ্চেন থেকে ফেল করাতে পারবে না। যদি আপনার ইউসোফেজিয়াল ডিসফেজিয়ার কোনো কজ মনে না থাকে, আপনি কি কোন দুইটার কথা বলবেন? জাস্ট বলবেন যে কার্সিনোমা ইউসোফেগাস আর অ্যাকালাসিয়া কার্ডিয়া। ইউ আর ইমিউন টু ফেল। আপনাকে এই দুইটা কথা বললে অ্যাটলিস্ট আপনাকে ফেল করাতে পারবে না। তারপরে ধরেন আপনাকে জিজ্ঞেস করতে পারে ওকে ফাইন, তো কিভাবে বুঝবা যে একটা পেশেন্ট
ওরোফেরিঞ্জিয়াল ডিসফেজিয়া নিয়ে আসছে, আর আরেকটা পেশেন্ট আপনার ইসোফেজিয়াল ডিসফেজিয়া নিয়ে আসছে। এই দুইটা কিভাবে আলাদা করবা? তো যার ওরোফেরিঞ্জিয়াল ডিসফেজিয়া সে কি করবে, তার ঢোক গিলতেই পারবে না। তার মানে দেয়ার উইল বি ডিফিকাল্টি ইন ইনিশিয়েটিং অফ দ্য সোয়ালোইং, অর্থাৎ একদম ঢোক গেলার প্রথমেই তার সমস্যা হবে। ঠিক আছে, মানে সে ঢোক গিলতেই পারবে না, এবং ঢোক গিলতে না পারলে কি হবে, আপনার ওই ফুড ম্যাটেরিয়ালগুলো ইসোফেজিয়াল অরিজিনের যে সামনের অংশ অর্থাৎ ট্রাকিয়াল অরিফিস ওখানে চলে যাবে, অর্থাৎ পেশেন্ট মে কাম টু ইউ উইথ চোকিং অর অ্যাসপিরেশন, অর্থাৎ পেশেন্ট এক্ষেত্রে কি করবে, ঢোক গেলার প্রথমেই তার সমস্যা থাকবে, অর্থাৎ দেয়ার উইল বি ডিফিকাল্টি ইন ইনিশিয়েশন অফ দ্য সোয়ালোয়িং। তার মানে যখনই ঢোক গিলতে পারতেছে না তখন সামনের ওপেনিং দিয়ে ফুড ম্যাটেরিয়ালগুলো ভেতরে ঢুকে যাবে। এই কন্ডিশনকে আমরা কি বলবো তখন, অ্যাসপিরেশন বলবো। ঠিক আছে, আর ইউসোফেজিয়াল ডিসফেজিয়ার ক্ষেত্রে কি বলবে পেশেন্ট, বাংলায় বলি, ইউসোফেজিয়াল ডিসফেজিয়ার ক্ষেত্রে পেশেন্ট বলবে আমি ঢোক গিলি কিন্তু খাবারটা আমার বুকের এখানে বেজে থাকে, সেটা নিচে নামতে চায় না। এটাকে বলা হয় ফুড স্টিকিং, ইংলিশে এটাকে বা মেডিকেল টার্মে এটাকে বলবেন ফুড স্টিকিং আফটার সোয়ালোয়িং। ফুড স্টিকিং আফটার সোয়ালোয়িং, অর্থাৎ খাবারটা নিচে নেমে এখানে গিয়ে আর নিচে নামতেছে না, এটাকে বলা হয় ফুড স্টিকিং আফটার সোয়ালোয়িং। তো যখন আপনার সোয়ালোয়িংয়ে পরে ইউসোফেজিয়াল কোনো কারণে আপনার ফুডটা নিচে নামবে না, তখন সেটা কি হয়ে আসতে পারে, আবার বের হয়ে আসতে পারে, এটাকে বলা হয় রিগার্জিটেশন। তার মানে এই পেশেন্টদের, ইউসোফেজিয়াল ডিসফেজিয়ার পেশেন্টদের কি কি থাকবে, একটা হলো ফুড স্টিকিং প্লাস রিগার্জিটেশন। ঠিক আছে, আচ্ছা বলেন তো রিগার্জিটেশন অ্যান্ড ভমিটিংয়ের মধ্যে মেইন পার্থক্যটা কি? রিগার্জিটেশন এবং ভমিটিং এই দুইটার মধ্যে মেইন পার্থক্য কি? আমি যেভাবে বলতেছি দেখেন, সুন্দর একটা সিকোয়েন্স অনুযায়ী কিন্তু বলতেছি। তো আমি আপনাদের একটা কোশ্চেন করলাম যে রিগার্জিটেশন এবং ভমিটিং এর মধ্যে পার্থক্যটা কি? এনিওয়ান, এনিবডি, এনি ভলেন্টিয়ার? What is the main difference between regurgitation and vomiting? In case of vomiting there will be stomach content বাস, কিন্তু রিগার্জিটেশনে কোনো স্টোমাক কন্টেন্ট থাকবে না, এটা হলো মেইন ডিফারেন্স। ঠিক আছে, এটা মনে রাখবেন। এইভাবে কথা কিন্তু কথায় কথা টানে যখন আপনি একটা ওয়ার্ড ইউজ করতেছেন, ঠিক আছে, তখন আপনাকে সতর্ক থাকতে হবে যে এই ওয়ার্ডটার মানে আমি জানতে পারি কিনা। এই টুকিটাকি ওয়ার্ডের মানে যখন স্যারদের কাছে আপনি বলতে পারবেন, আপনার ইমপ্রেশনটা অনেক ভালো হয়ে যাবে। ইয়েস, রাইট, ইউ আর ভমিটিংয়ে স্টোমাক কন্টেন্ট থাকবে। ওকে, এখন এরপরে কোশ্চেন আসতে পারে, আমি একদম শুরু থেকে বলতেছি তো, যে একটা ডিসফেজিয়ার পেশেন্টকে আপনি কি ইনভেস্টিগেশন করবেন, কি ইনভেস্টিগেশন করবেন? একটা ডিসফেজিয়ার পেশেন্ট আপনার কাছে আসলো, আপনি কি ইনভেস্টিগেশন করবেন? এক্ষেত্রে একটা জিনিসেরই নাম বলবেন। আগে বেরিয়াম, মিলটিল অনেক কিছু আমরা বলতাম, কিন্তু এখন আমরা যেটা বলবো সেটা হলো এন্ডোস্কোপি অফ দ্য আপার জিআইটি। আর কোনো কিছু বলার দরকার নাই আপনার। আপনি কি বলবেন? এন্ডোস্কোপি অফ দ্য আপার জিআইটি। বাস, ডিসফেজিয়ার যদি কোনো ইনভেস্টিগেশন থাকে তাহলে এক কথায় বলবেন হলো এন্ডোস্কোপি অফ দ্য আপার জিআইটি। আগে অনেক কিছু ছিল, বেরিয়াম মিল, বেরিয়াম সলো, এগুলো এখন আমরা করি না। ঠিক আছে, সুতরাং এগুলো বললে আরও অবসোলেট। যদি বলে যে আগে কি করা হতো, তখন বলতে পারেন স্যার বেরিয়াম সলো করতে পারি আমরা। ঠিক আছে, কিন্তু মেইন যেটা বলবেন যে আপার জিআইটি এন্ডোস্কোপি। ঠিক আছে, ওকে, ফাইন। তারপরে এরপরে পেশেন্ট একটা কমন একটা কোশ্চেন করতে পারে, অ্যাকালাসিয়ার কথাটা কিন্তু চলে আসে, যে অ্যাকালাসিয়া কি? ঠিক আছে, অ্যাকালাসিয়া কি? অ্যাকালাসিয়া হলো লোয়ার ইউসোফেজিয়াল যে পোর্শনটা আছে সেখানে যে মাইন্টোরিক প্লেক্সাস থাকার কথা। মাইন্টোরিক প্লেক্সাস হলো আপনার পেরিস্টালসিস করে। ঠিক আছে, পেরিস্টালসিস করে। তো লোয়ার ইউসোফেজিয়াল এরিয়াতে যে মাইন্টোরিক প্লেক্সাস থাকার কথা সেগুলো ডিজেনারেশন হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, যার কারণে ওই জায়গায় কোনো সোয়ালোয়িং ওয়েভ ওই জায়গাতে পাস করতে পারে না, ওই জায়গাটা একদম কমপ্লিট হাইপারটোনিক হয়ে থাকে। এটা হলো আপনার অ্যাকালাসিয়া কার্ডিয়া। ঠিক আছে, তো এই ক্ষেত্রে পেশেন্ট কি প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে? পেশেন্ট ডিসফেজিয়ার একটা প্রেজেন্টেশন নিয়ে আসবে, সে ডিসফেজিয়ার কমপ্লেন নিয়ে আসবে, এবং পেশেন্ট বলবে যে আমি যখন সলিড ফুড খাই, যখন মাংস খাচ্ছি, এই খাবারটা আমার বুকে বেজে থাকে।
তখন আমি যখন পানি খাই খাবারটা নিচে নেমে যায়। অর্থাৎ ডিসফেজিয়া ওর্স ইন কেস অফ সলিড ফ্লুইড অ্যান্ড এজড বাই ড্রিঙ্কিং ওয়াটার বা ড্রিঙ্কিং লিকুইড, এই টার্মটা বলতে হবে আপনাকে, ঠিক আছে। তারপরে পেশেন্টের কি থাকতে পারে, যেহেতু এটা নিচে নামতেছে না খাবারটা, তার মানে আপনার পেশেন্টের খাবারটা রিগার্জিটেট করে আপনার কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যেতে পারে, অর্থাৎ সেখান থেকে আপনার অ্যাসপিরেশন হতে পারে। বিশেষ করে রাতে যখন মানুষ শুয়ে থাকে তখন ওই খাবারগুলো আপনার জিআই ট্র্যাক্ট থেকে গিয়ে আপনার যে আমার রেসপিরেটরি ট্র্যাক্ট আছে, ট্রাকিয়াল অরিফিস, ওখান দিয়ে গিয়ে আলটিমেটলি আপনার চোকিং পর্যন্ত করতে পারে পেশেন্টের, ঠিক আছে, মনে থাকবে। তো এইটা বলবেন আপনি। তো অ্যাকালাসিয়া কার্ডিয়ার ম্যানেজমেন্টটা কি হবে, এক কথায় বলবেন, আমরা একটা জিনিস জানি যে কোনো জায়গায় যদি চুপসায় থাকে ওই জায়গায় যদি আমরা বাতাসের একটা চাপ দেই তাহলে কি হবে, ওই জায়গাটা ডাইলেটেড হয়ে যাবে। ধরেন একটা জিনিস আপনার চুপসায় আছে, ওখানে যদি আমি একটা বাতাসের একটা ফোর্স দেই, ওইটা গিয়ে যে জায়গাটা চুপসায় আছে ওই জায়গাটাকে ধাক্কা দিয়ে ওপেন করে দেবে। তো এই ক্ষেত্রেও আমরা একই কাজ করি, এন্ডোস্কোপিক নিউমেটিক ডাইলেটেশন করি, ঠিক আছে, নিউমেটিক ডাইলেটেশন করি। এবং এখানে আমরা প্রেশার দেই হলো 30 থেকে 35 মিলিমিটার প্রেশার দিয়ে থাকি, ঠিক আছে। এক কথায় বলবেন যে নিউমেটিক ডাইলেটেশন, এটা ডেভিডসনের কথা, বাতাসের চাপ দিয়ে, ঠিক আছে। আর আরেকটা আমরা করতে পারি, সেটা হলো সার্জিক্যাল মায়োটমি, যেটাকে আমরা বলি সার্জিক্যাল মায়োটমি, যেটাকে হেলার্স অপারেশন বলে। এত কিছু না বললেও অ্যাটলিস্ট আপনাকে বলতে হবে নিউমেটিক ডাইলেটেশন স্যার। তারপরে আসেন ব্যালুন ডাইলেটেশন, নাইস অ্যান্সার, ব্যালুন ডাইলেটেশন। এরপরে ডিসফেজিয়া নিয়ে কিন্তু আর কিন্তু কোনো জায়গায় কোনো কোশ্চেন কিন্তু আপনাদের জিজ্ঞেস করার জন্য বাকি থাকলো না। আমি যেগুলো বললাম এর মধ্য থেকে ডিসফেজিয়া থেকে কোনো কোশ্চেন করার মতো আর কিন্তু কোথাও বাকি নেই। তো এখন আর একটা কোশ্চেন করতে পারে, ইউসোফেজিয়াল ক্যান্সার নিয়ে কথাটা বলি, যে কার্সিনোমা ইউসোফেগাস কি কি টাইপের হতে পারে। কার্সিনোমা ইউসোফেগাস হয় হলো দুই টাইপের, স্কোয়ামাস সেল কার্সিনোমা আর হলো আপনার অ্যাডিনোকার্সিনোমা। তো আমাদের আগে জানতে হবে যে আমাদের ইসোফেগাসের পুরো লেন্থটাই, পুরো ইসোফেগাসটাই হলো স্কোয়ামাস সেল লাইনিং। তার মানে এর প্রত্যেকটা যে কোনো পার্ট থেকে আপনার স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে। কিন্তু লোয়ার পার্ট অফ ইসোফেগাস যেটা, সেটা যদি আপনার কোনো কারণে জার্ড থাকে, জার্ড গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, তো বারবার আপনার রিফ্লাক্সের কারণে লোয়ার যে ইউসোফেজিয়াল পোর্শনটা আছে সেটা আপনার গ্যাস্ট্রিক কন্টেন্টের ছোঁয়া লেগে লেগে বা গ্যাস্ট্রিক কন্টেন্টের এক্সপোজারে এসে এসে ওই জায়গাটা কি হয়ে যায়, কলামনার মেটাপ্লেশিয়া হয়ে যায়, কলামনার মেটাপ্লেশিয়া হয়ে যায়। লোয়ার ইসোফেজিয়াল যে পোর্শনটা আছে সেটা কলামনার মেটাপ্লেশিয়া হয়ে যায়, ঠিক আছে, বারবার অ্যাসিড পেপটিক এক্সপোজারের কারণে। তো যখন আপনার এই ক্ষেত্রে লোয়ার ইসোফেজিয়াল পোর্শনটা কলামনারে রূপান্তরিত হয়ে গেছে বা মেটাপ্লেশিয়া হয়ে গেছে, সেই কলামনার সেলগুলো থেকে আপনার কিন্তু আবার একটা কার্সিনোমা ডেভেলপ করতে পারে, যেটাকে আমরা বলি অ্যাডিনোকার্সিনোমা। তো একটা কথা মনে রাখবেন যে ইউসোফেগাসের, হ্যাঁ, বটুলিমান টক্সিন আপনি দিতে পারেন না, আমাদের ডেভিডসনে এটা আছে। তো এখন একটা জিনিস দেখেন, মজার একটা জিনিস, ইসোফেগাসের পুরো লেন্থের যে কোনো জায়গা থেকে স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে, কিন্তু লোয়ার ইসোফেজাল যে পোর্শনটা আছে, লোয়ার ইসোফেজাল পোর্শন, সেখানে আপনার স্কোয়ামাস সেল কার্সিনোমাও হতে পারে, আবার অ্যাডিনোকার্সিনোমা হতে পারে। অ্যাডিনোকার্সিনোমা কোনোদিন আপার ইসোফেগাসে হবে না, অ্যাডিনোকার্সিনোমা হতে হলে লোয়ার ইসোফেগাসেই হতে হবে। আর একটা মজার জিনিস দেখেন, ইনকেস অফ, মানে কথা বললে বলার শেষ নেই, ইনকেস অফ অ্যাকালাসিয়া কার্ডিয়া আপনার লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারের চাপ অনেক বেশি থাকে, খাবারগুলো সব আপনার ইসোফেজিয়াল বডিতে জমা হয়ে থাকে এবং এই ইরিটেশনের কারণে সেখান থেকে ডেভেলপ করে সাধারণত স্কোয়ামাস সেল কার্সিনোমা। এবং অ্যাকালাসিয়া কার্ডিয়াতে কখনোই আপনার অ্যাডিনোকার্সিনোমা ডেভেলপ করবে না, কারণ লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার এতই বেশি কনস্ট্রিক্টেড থাকে যে আপনার অ্যাসিড রিফ্লাক্স হতেই পারে না, সুতরাং মেটাপ্লাসিয়া হওয়ারও কোনো চান্স নেই এবং সেখান থেকে আপনার অ্যাডিনোকার্সিনোমা হওয়ারও সুযোগ নেই। তার মানে একটা জিনিস মনে রাখবেন যে অ্যাকালাসিয়া কার্ডিয়াতে মেইনলি হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, কখনোই অ্যাডিনোকার্সিনোমা হবে না। কিন্তু ইন কেস অফ জার্ড, জিইআরডি বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ,
সেক্ষেত্রে হবে হলো আপনার অ্যাডিনোকার্সিনোমা। তার মানে দুইটা আলাদা ডিজিজের কথা মনে রাখেন, যে অ্যাকালাসিয়াতে স্কোয়ামাস সেল কার্সিনোমা হতে পারে এবং আপনার জার্ডের ক্ষেত্রে অ্যাডিনোকার্সিনোমা হতে পারে। ঠিক আছে, এখন আসেন আমরা কথা বলি ডিসপেপসিয়া নিয়ে। আপনাদের কি ভালো লাগতেছে? কোশ্চেন ডিসকাশনটা কি ভালো লাগতেছে? কোশ্চেন ডিসকাশনটা কি আপনাদের কাছে কনভেনিয়েন্ট মনে হচ্ছে কিনা? তাহলে হয়তো আমার কোনো মানে অবসর সময়ে কোনো লেজার টাইমে আমি হয়তো আপনাদের সাথে মাঝে মাঝে আলোচনা করব আর কি। আমি নিজেও আসলে অনেক ব্যস্ত থাকি, আপনারা জানেন। তো যাই হোক, আমরা এখন ডিসপেপসিয়া নিয়ে কথা বলবো। ডিসপেপসিয়া মানে যদি কি বলা হয়, তাহলে এক কথায় বাংলায় আপনাকে আগে বুঝতে হবে। পেশেন্ট তো আপনার কাছে এসে বলবে না যে স্যার আমার ডিসপেপসিয়া হচ্ছে, এটা কখনোই বলবে না। ডিসপেপসিয়ার বাংলা হলো বদহজম। বদহজম কি? আপনি ধরেন 30 দিন রোজা রাখছেন। 30 দিন রোজা রাখার পরে আপনি ঈদের দিন সকালে খিচুড়ি দিয়ে মাংস খেয়েছেন, তারপর আপনি সুইট ফুড খেয়েছেন, তারপরে হালকা একটা ঘুম দিচ্ছেন নামাজ পড়ে এসে। তারপরে ঘুম ভাঙার পরে দেখবেন যে হঠাৎ করে আপনার একটা রকমের বাজে ঢেকুর উঠতেছে, যে ঢেকুরটার গন্ধ খুব খারাপ। ঠিক আছে, তারপরে মনে হবে যে পেটটা একদম ভরা ভরা এবং বারবার ওয়াক আসতেছে কিন্তু বমি হচ্ছে না। পেটটা একদম ভরা ভরা এবং ভেতরে ডাক দিচ্ছে। এই কন্ডিশন আপনাদের জীবনে একবারও হয় নাই? এই কন্ডিশন আপনাদের কখনো হয় না? আমি যেটার কথা বলতেছি এই কন্ডিশন হয়নি এখন পর্যন্ত? ঈদের বিকালবেলা আপনি শুয়ে আছেন, তো দেখেন আপনার ঘুম ভাঙার পরে দেখলেন যে এক রকমের বাজে ঢেকুর উঠতেছে এবং বারবার আপনার এরকম একটা উঠতেছে, অর্থাৎ নওশিয়া আছে। তারপরে পেটটা ভরা ভরা লাগতেছে। আপনার মা, ঠিক আছে, আপনার মা আপনার কাছে আবার একটু নিয়ে আসলো, সুইট নিয়ে আসলো। তখন আপনি বলেন মা আমি আর খেতে পারবো না। তার মানে অ্যানোরেক্সিয়া, নওশিয়া, পেট ভরা, ঠিক আছে, এবং পেটের মধ্যে ডাক দেওয়া, এইটাই হলো আপনার ডিসপেপসিয়া। তো ডিসপেপসিয়া যদি আপনি বলেন যে ইংলিশ কি, তাহলে সেটা হলো ইনডাইজেশন। এর মধ্যে কি হবে? এর মধ্যে আপনার অ্যাবডোমিনাল ডিস্টেনশন, নওশিয়া, ঠিক আছে, তারপরে আপনার ব্লোটিং, এইগুলো হলো আপনার ডিসপেপসিয়ার আন্ডারে পড়ছে। সাধারণত ডিসপেপসিয়া এবং হার্টবার্নকে একই সাথে আপনি রাখতে পারবেন না। ঠিক আছে, হার্টবার্ন এবং ডিসপেপসিয়া দুইটা আলাদা জিনিস। আমাদের ইতে কিন্তু আছে, আমাদের ডেভিডসনে স্পষ্ট করে লেখা আছে যে হার্টবার্নের সাথে ডিসপেপসিয়ার কোনো সম্পর্ক নেই, দুইটা আলাদা এন্টিটি। ঠিক আছে, তো ওই কন্ডিশনটার আমার কথা মনে রাখবেন যে ওই কন্ডিশন, ঈদের দিন বিকালে যে কন্ডিশনটা হয়, এইটি হলো ডিসপেপসিয়া। তো তখন বলবে যে ডিসপেপসিয়ার অ্যালার্ম ফিচারগুলো কি কি। ডেভিডসনের সুন্দর একটা চার্ট আছে ডিসপেপসিয়ার অ্যালার্ম ফিচার মানে মনে করবেন হলো কার্সিনোমা স্টোমাক মিন করতেছে, স্টোমাককে মিন করতেছে। যখনই বলবে যে ডিসপেপসিয়ার সাথে অ্যালার্ম ফিচারগুলো কি কি, তখন মনে করবেন কার্সিনোমা স্টোমাককে মিন করতেছে। তো কার্সিনোমা স্টোমাকে কি হয়? ওয়েট লস হয় কার্সিনোমার জন্য, তারপরে আপনার অ্যানিমিয়া থাকে, তারপরে ভমিটিং থাকে, ডিসফেজিয়া থাকতে পারে যদি কার্ডিয়াক ইনডে হয়, তারপরে পালপেবল কোনো অ্যাবডোমিনাল মাস পেতে পারেন। এই কয়টাই হলো আপনার অ্যালার্ম ফিচার, যেটা ডেভিডসনে সুন্দর করে বক্স করে দেওয়া আছে। খুবই ইম্পর্টেন্ট যে অ্যালার্ম ফিচার অফ ডিসপেপসিয়া। বলবে যে ধরো তোমার কাছে একটা পেশেন্ট আসলো ডিসপেপসিয়া নিয়ে, তো কি কি হলে তুমি চিন্তা করবে যে এই পেশেন্টটার কার্সিনোমা স্টোমাক আছে, তখন আপনাকে এইটা বলতে হবে স্যার ওয়েট লস, তারপরে আমরা জানি যে ম্যালিগনেন্সি থেকে ব্লিডিং হতে পারে, সুতরাং সেখান থেকে অ্যানিমিয়া, তারপরে যদি আপনার পাইলোরাসে হয়ে থাকে সেখান থেকে আপনার পাইলোরিক অবস্ট্রাকশন হতে পারে, সেখান থেকে ভমিটিং, কার্ডিয়াক ইনডে যদি আপনার ইটা হয়, টিউমারটা হয়, সেখান থেকে ডিসফেজিয়া হতে পারে। আর টিউমার মাসটা আপনি এপিগ্যাস্ট্রিক রিজনে পালপেটও করতে পারেন। এই কয়টা হলো আপনার অ্যালার্ম ফিচার অফ ডিসপেপসিয়া। এখন এখান থেকে ভমিটিং নিয়ে যদি কথা বলি, ভমিটিং থেকে কথা আসতে পারে যে যেহেতু এখানে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের একটা কথা চলে আসছে, তো বলতে পারে যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনে বা পাইলোরিক স্টেনোসিসে ভমিটিংটা কেমন হবে। গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন কিংবা পাইলোরিক স্টেনোসিসে ভমিটিংটা কেমন হবে আমরা সবাই জানি। তারপর আরেকটু মনে করে দেওয়া
যেটা হলো প্রজেক্টাইল ভমিটিং হবে, একদম প্রজেক্টাইল ভমিটিং, একদম আপনার প্রজেকশন হয়ে আপনার বের হয়ে আসবে মুখ থেকে, ঠিক আছে? এবং সেটা বাইল স্টেইনড হতে পারে না, সরি, এটা কখনো বাইল স্টেইনড হবে না, কারণ আপনার পাইলোরিক, আমরা বাইল আসে হলো সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে, আর আপনার পাইলোরাসটা অবস্ট্রাকশন হয়ে আছে হলো স্টোমাকের এখানে, সুতরাং এটা বাইল স্টেইনড হবে না। এবং ভমিটাসে থাকবে হলো প্রিভিয়াস দিনের বা আগের দিনের ফুড পার্টিকেল। তো মনে রাখবেন, এখান থেকে কোশ্চেন আসতে পারে যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন বা পাইলোরিক স্টেনোসিসের ভমিটিংগুলো কেমন হবে। এক হলো প্রজেক্টাইল, দুই হলো ভমিটাসের মধ্যে আপনার প্রিভিয়াস ডেজের ফুড থাকবে, তারপরে এটা বাইল্ড স্টেইনড হবে না, ঠিক আছে? তারপরে আর একটা কোশ্চেন হতে পারে, সেটা হলো আপনার নিউরোলজিক্যাল কজে যে ভমিটিং হয়, মানে রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারের কারণে ভমিটিং হয়, সেক্ষেত্রে ভমিটিংটা কেমন হতে পারে? রেজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারের ক্ষেত্রে ভমিটিং কেমন হতে পারে? তখন আপনাকে বলতে হবে এই ভমিটিংটা সাডেন্ট হয় এবং সাধারণত ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ে হলো মর্নিংয়ের দিকে, সুতরাং এই ভমিটিংটা সাধারণত মর্নিংয়ের দিকে বেশি হয়। মনে থাকবে, তা আমি বলছি আবার, যে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ার কারণে যে ভমিটিংটা হয় সেটা কেমন হবে? এক নম্বর বলবেন যে ভমিটিংয়ের সাথে হেডেক থাকবে, তারপরে এই ভমিটিংটা সাডেনলি শুরু হয়, এবং যেহেতু মর্নিংয়ে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বেশি থাকে, এই জন্য আপনার মর্নিংয়ের দিকে সাধারণত ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ার জন্য ভমিটিংগুলো হয়ে থাকে, ঠিক আছে? তারপরে ধরেন এরপরে আর কি সিমটমস আছে, হেমাটেমেসিস। তো হেমাটেমেসিস কি জিজ্ঞেস করতে পারে? আমরা সবাই জানি ভমিটিং অফ ব্লাড ইজ কল্ড হেমাটেমেসিস। তো হেমাটেমেসিসের আর একটা জাত ভাই কি? ম্যালেনা। তো বলতে পারে হোয়াট ইজ ম্যালেনা? ম্যালেনা হলো প্যাসেজ অফ ব্ল্যাক টারি স্টুল। বলতে পারে যে প্যাসেজ অফ ব্ল্যাক টারি স্টুল ইজ কল্ড ম্যালেনা। তো ম্যালেনা নিয়ে একটা কথা আসলে, যখন আপনি ব্ল্যাক টারি স্টুল কথাটা তুলবেন, তখন একটা কথা সবাই বলবে, স্যাররা বলবেন, এটা একদম মানে মোটামুটি সব স্যাররা এই কোশ্চেনটা করতে পছন্দ করে, যে পায়খানার কালার বা স্টুলের কালার আর কোন ক্ষেত্রে ব্ল্যাক হতে পারে, ঠিক আছে? পায়খানার কালারটা আর কোন ক্ষেত্রে ব্ল্যাক হতে পারে? আমরা এখন কথা বলছি ম্যালেনা নিয়ে, যে প্যাসেজ অফ ব্ল্যাক টারি স্টুল। কোন ক্ষেত্রে পায়খানার কালার আর কালো হতে পারে? এটা একটা স্যারদের খুব পছন্দের কোশ্চেন। আমরা কিন্তু ইতে যাচ্ছি, মানে শাখা প্রশাখা কিভাবে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, সেইভাবে বলতেছি। তো কোন ক্ষেত্রে ব্ল্যাক স্টুল হতে পারে? আর যখন আপনি ব্ল্যাক টারি স্টুলের কথা বলবেন, তখন এই কথাটা স্যাররা বলে, সেটা হলো আয়রন ট্যাবলেট খেলে। কি খেলে? আয়রন ট্যাবলেট খেলে। আয়রন ট্যাবলেট খেলে। মনে থাকবে যে আর কি কারণে স্টুলের কালার, হ্যাঁ ফেরাস, রাইট অ্যান্সার, যে ফেরাস খেলে বা আয়রন ট্যাবলেট খেলে পায়খানার কালার ব্ল্যাক হতে পারে, ঠিক আছে? তারপর আরেকটা কোশ্চেন করতে পারে যে ম্যালেনাতে স্টুলের কালারটা না, অবস্ট্রাকটিভ জন্ডিসে আপনার স্টুলের কালার হয় ক্লে কালার, একদম পেল, ঠিক আছে? ব্লিডিং পিউডিতে তো আলটিমেটলি আপনার ওই ম্যালেনা হচ্ছে আর কি, না অবস্ট্রাকটিভ জন্ডিসে না। অবস্ট্রাকটিভ জন্ডিসে স্টুলের কালার থাকে পেল, আয়রন ট্যাবলেট খেলে, ঠিক আছে? মনে থাকবে আয়রন ট্যাবলেট খেলে। তো আর একটা বলতে পারে কোশ্চেন আপনাদের এখান থেকে, আমি সব ব্রাঞ্চগুলো কিন্তু বলে দিচ্ছি, যে আচ্ছা ব্ল্যাক টারি স্টুল তো হচ্ছে ম্যালেনাতে, কেন ব্ল্যাক টারি কালার হচ্ছে, কেন ব্ল্যাক কালারটা হচ্ছে? তখন আপনাকে বলতে হবে স্যার ডিউ টু ফর্মেশন অফ অ্যাসিড হেমাটিন অ্যাজ এ রেজাল্ট অফ লাইসিস অফ আরবিসি ফ্রম আপার জিআইটি ব্লিডিং। অর্থাৎ এক কথায় বলবেন যে ডিউ টু ফর্মেশন অফ অ্যাসিড হেমাটিন ফ্রম আরবিসি লাইসিস, ঠিক আছে? তো সব কিন্তু আমরা বলছি আস্তে আস্তে। তো আর একটা টার্ম আছে না, আর একটা কোশ্চেন স্যারদের খুব প্রিয়, সেটা হলো যে হেমাটেমেসিস আর হেমোপটাইসিসের মধ্যে, দুটোর মধ্যে পার্থক্য কী? হেমাটেমেসিস এবং হেমোপটাইসিস এই দুটোর মধ্যে পার্থক্য কী? তো এটা আমরা এমনিতে সবাই জানি, বলবে যে ভমিটিং অফ ব্লাড হলো হেমাটেমেসিস, আর কাফিং আপ অফ ব্লাড ইজ কল হেমোপটাইসিস। ওকে, তো কোনটার কালার কি হবে?
হেমাটেমিসিসের কালার হবে কফি গ্রাউন্ড কালার, আর ওইটা হবে ব্রাইট রেড। তারপরে স্যাররা আর একটা জিনিস জিজ্ঞেস করে যে এখানে কি থাকবে, ফুড পার্টিকেল থাকবে হেমাটেমিসিসে, আর হেমোপটাইসিসে থাকবে হলো ফ্রদি ব্লাড, যেখানে কোনো ফুড পার্টিকেল থাকবে না। এবং যদি বলা হয় কেমিক্যাল রিয়াকশন কি হবে, একদম মানে স্ট্রেট কাট কথা, আমার জিআই ট্র্যাক্ট থেকে হেমাটেমিসিস হচ্ছে, সুতরাং ইট উইল বি অ্যাসিডিক। আর ইন কেস অফ হেমোপটাইসিস দিস উইল বি অ্যালকালাইন। ঠিক আছে, ওকে ফাইন। তো এখন আর কোশ্চেন আসতে পারে হলো হোয়াট আর দ্য কমন কজ অফ হেমাটেমিসিস। হোয়াট আর দ্য কমন কজ অফ হেমাটেমিসিস। হেমাটেমিসিসের কমন কজ যদি হয়, দেখবেন যে সুন্দর করে আপনাদের এন্ডেভার গাইডেও আছে, যেটা আপনার ডেভিডসন থেকে কাট পেস্ট করা হয়েছে আর কি, এবং ডেভিডসন বইতেও আছে। 1 নম্বর বলতে হবে ব্লিডিং পেপটিক আলসার। ব্লিডিং পেপটিক আলসার একটা নাম যদি বলতে বলা হয় হেমাটেমিসিসে, আপনি যদি ব্লিডিং পেপটিক আলসার বলে আর কিছু না বলতে পারেন, তারপরে আপনি পাস। ব্লিডিং পেপটিক আলসার। তারপরে আর কি, তারপরে বলতে পারেন স্যার গ্যাস্ট্রিক ইরোশন, তারপরে হলো ম্যালোরি ওয়েস্টিয়ার, কার্সিনোমা স্টোমাক, কার্সিনোমা ইউসোফেগাস, এইভাবে আসতে হবে। প্রথমে ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ, তারপরে চিন্তা করলেন যে আমি একটু গ্যাস্ট্রিক ইরোশনের কথা বলি, তারপরে মনে করলেন যে ম্যালিগনেন্সিগুলোর কথা বলে ফেলি। এক হলো গ্যাস্ট্রিক ক্যান্সার, আর একটা হলো ইউসোফেজিয়াল ক্যান্সার। তারপরে হলো ম্যালোরি ওয়েস্টিয়ার, অর্থাৎ বমি করার সময় রেচিং করতে গিয়ে ইউসোফেগাসের একদম যে জায়গাতে স্টোমাকের সাথে জয়েন করছে ওই জায়গাটা অনেক সময় আপনার রাপচার হয়ে যায়। আর একটা জিনিস লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা বলতেই হবে, সেটা হলো রাপচার অফ দ্য ইউসোফেজিয়াল ভেরিসিস, ভেরিসিয়াল ব্লিডিং। সরি, এটা আমার আরেকটু আগে বলা উচিত ছিল। ওকে, আবার বলছি, হোয়াট আর দ্য কমন কজ অফ হেমাটেমিসিস। 1 নম্বর হলো ব্লিডিং পেপটিক আলসার ডিজিজ। 2 নম্বর যদি বলতে চান তাহলে বলতে পারেন আপনি যে রাপচার ইউসোফেজিয়াল ভেরিসিস, তারপরে বলবেন ম্যালিগনেন্সিগুলোর কথা, তারপরে লাস্টে ম্যালোরি ওয়েস্টিয়ার টিয়ার যদি বলেন, ওকে ফাইন, এতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে এখান থেকে কোশ্চেন আসতে পারে একটা আপার জিআইটি পেশেন্টকে আপনি কি ইনভেস্টিগেশন করবেন, একটা আপার জিআইটি পেশেন্টকে আপনি কি ইনভেস্টিগেশন করবেন, এটা একটা কমন কোশ্চেন হতে পারে। তো প্রথমে একটা আপার জিআইটি যার ব্লিডিং হচ্ছে তার লাইফটা আমাকে সেভ করতে হবে। তো লাইফ সেভ করতে হলে তার ব্লাড টানতে হবে, ব্লাড টেনে ফুল ব্লাড কাউন্ট করতে হবে যে অ্যানিমিয়া কী পরিমাণ আছে, এবং তার ব্লাড গ্রুপিং এবং ক্রস ম্যাচিং করতে হবে। আমার উদ্দেশ্য হলো পেশেন্টকে আমি আগে রিসাসিটেট করব। এন্ডোস্কোপি করতে করতে যদি পেশেন্ট ব্লিডিং হয়ে মারা যায় তাহলে তো ওই এন্ডোস্কোপি করে কোনো লাভ নাই। তার মানে ইনভেস্টিগেশন প্রথমে আমাদের নজর রাখতে হবে যে আমি পেশেন্টকে সেভ করব। পেশেন্টকে সেভ করতে হলে আমাকে কি করতে হবে, বেস লাইন ইনভেস্টিগেশন করতে হবে, ব্লাডের ইনফেকশন ইনভেস্টিগেশন। প্রথমে করব ফুল ব্লাড কাউন্ট, ওকে, তারপরে ব্লাডের গ্রুপিং এবং ক্রস ম্যাচিং, এবং অ্যাটলিস্ট 2 ব্যাগ ব্লাড আমরা রেডি করে রাখবো, যেই 2 ব্লাড আমাদের এখন যে কোনো সময় দিতে হতে পারে। তারপরে কি করতে পারেন, লিভার ফাংশন টেস্ট করতে পারেন, যেহেতু ব্লাড টানতেইছেন, সিএলডির কারণে যেহেতু আপনার হয় ইউসোফেজিয়াল ভেরিসিস হয়, আপনি লিভার ফাংশন টেস্ট করতে পারেন। তারপরে আমরা জানি যে ব্লিডিং ক্লটিং ফ্যাক্টরের সমস্যার কারণে হয়, প্রথম বিন টাইমও করতে পারেন। লিভারের সমস্যায়, লিভারের সমস্যা হলে প্রথম বিন টাইমও প্রলং হয় সেক্ষেত্রে। তার মানে ফুল ব্লাড কাউন্ট, blood grouping and cross matching, and at least arranging 2 units of blood for the patient. ওকে, তারপরে কি করলেন, লিভারের অবস্থাটা দেখলেন, লিভার ফাংশন টেস্ট, প্রথম বিন টাইম। তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আপার জিআইটি এন্ডোস্কোপি। একটা জিনিসের নাম যদি বলা হয় তাহলে বলবেন আপার জিআইটি এন্ডোস্কোপি স্যার। যদি বলেন যে হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস, হোয়াট ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস ইন কেস অফ হেমাটেমেসিস বা অ্যাকিউট আপার জিআইটি ব্লিডিং, সেক্ষেত্রে একটার নামই আপনাকে বলতে হবে, সেটা হলো আপার জিআইটি এন্ডোস্কোপি। ইনভেস্টিগেশন অফ চয়েস, কথাটা মনে রাখবেন যে ইনভেস্টিগেশন অফ চয়েস যদি বলে তাহলে আপনাকে একটা ইনভেস্টিগেশনের কথাই বলতে হবে, সেই ইনভেস্টিগেশনটার নাম হলো আপার জিআইটি এন্ডোস্কোপি। তারপরে যদি বলে এটা, তারপরে কমন একটা, আমি আর বেশি টাইম আজকে এই বেলায় নিব না, যে আমরা অ্যাকিউট আপার জিআইটি ব্লিডিং কিভাবে
ম্যানেজ করব, ঠিক আছে? তখন আপনাকে বলতে হবে যে প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমার পেশেন্টের আইভি অ্যাক্সেস খুঁজতে হবে। অর্থাৎ আগে একটা আইভি অ্যাক্সেস করে সেখানে লার্জ বোর ক্যানুলা ঢুকাতে হবে, না হলে কি হবে, পেশেন্ট শকে চলে গেলে তখন আমরা আর ভেইন খুঁজে পাবো না। কিসের এন্ডোস্কোপি? পেশেন্টকে তো আমাকে আগে রিসাসিটেট করতে হবে। তো রিসাসিটেট করার প্রথম স্টেপ হলো ওপেন আইভি চ্যানেল উইথ লার্জ বোর ক্যানুলা, প্রথম স্টেপ। এটা না বললে স্যাররা কিন্তু মাইন্ড করবে। তারপরে হলো আপনি কি বলবেন যে ব্লাড গ্রুপিং অ্যান্ড ক্রস ম্যাচিং, ঠিক আছে? তারপরে আপনি বলবেন যে আইভি ফ্লুইড ইনফিউশন লাইক ক্রিস্টালয়েড, নর্মাল স্যালাইন হতে পারে, সেটা হার্টম্যান সলিউশন হতে পারে। ইন দ্য মিন টাইম হলো আপনি ব্লাড অ্যারেঞ্জ করতে থাকবেন। তারপরে ব্লাড অ্যারেঞ্জ হলে তখন আপনি ব্লাড ট্রান্সফিউশন করবেন। ইন দ্য মিন টাইম আপনি কি করবেন, এন্ডোস্কোপি। যখন আপনি পেশেন্টকে স্ট্যাবিলাইজ করলেন তখন আপনি পেশেন্টকে এন্ডোস্কোপি করতে দিবেন, ঠিক আছে? আর যদি পেপটিক আলসার ডিজিজ মনে করেন তখন আপনি পেশেন্টকে আইভি পিপিআই সাপ্লিমেন্ট হিসেবে দিতে পারেন, ঠিক আছে? তার মানে আমি আবার বলতেছি, একটা পেশেন্ট অ্যাকিউট আপার জিআইটি ব্লিডিং নিয়ে আসলে প্রথমে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো ওপেন আইভি চ্যানেল উইথ লার্জ বোর ক্যানুলা। তারপরে লার্জ বোর ক্যানুলা দিয়ে চ্যানেল ওপেন করলেন। তারপরে যে কাজটা করবেন সেটা হলো পেশেন্টের ব্লাড গ্রুপিং অ্যান্ড ক্রস ম্যাচিং করতে হবে, ব্লাড গ্রুপিং অ্যান্ড ক্রস ম্যাচিং। তারপরে ইন দ্য মিন টাইম পেশেন্টকে কি করতে হবে, আইভি ফ্লুইড দিতে হবে। আপনার বসে থাকতে হবে না, ব্লাড কখন পেশেন্ট আনবে, আইভি ফ্লুইড দিতে হবে, বিশেষ করে ক্রিস্টালয়েড। এটা দিয়ে আমরা পেশেন্টকে সার্ভাইভ করে রাখতেছি ব্লাড ম্যানেজ হওয়ার আগ পর্যন্ত। তারপরে ব্লাড চলে আসলে আমরা ব্লাড দিব, ঠিক আছে? তারপরে পেশেন্ট যখন স্ট্যাবিলাইজ হবে তখন আমরা পেশেন্টের এন্ডোস্কোপি করব, ঠিক আছে? তো যদি এরপরে বলে যে এই আপার জিআইটি ব্লিডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ওর্স্ট প্রগনোসিস কোন দুইটা, তখন আপনার বলতে হবে যে স্যার ম্যালিগনেন্সি অ্যান্ড ভ্যারিসিস, ম্যালিগনেন্সি অ্যান্ড ভ্যারিসিস। তো আমরা কোনো কিছুকে না করি, খুব একটা বেশি প্রলং না করি। আজ এই পর্যন্ত থাক, আবার হয়তো অন্য কোনো কিছু নিয়ে কথা হবে, ঠিক আছে? এইটা নিয়ে হয়তো জিআইটিটা নিয়েই হয়তো নেক্সট কথা হবে আর কি, পরের অংশটা নিয়ে। জিআইটি নিয়ে কথা বললে তো এত তাড়াতাড়ি কথা শেষ হবে না। আমরা কেবল কিন্তু সিমটমস নিয়ে কথা বলছিলাম, তো বোঝাই যাচ্ছে যে এটা একদিনের ডিসকাশন না। কিন্তু আপনি যদি এইভাবে ফলো করেন, আমার মনে হয় যেহেতু এটা বেশ সিস্টেমিক, তা আপনাদের কোশ্চেন মিস যাওয়ার চান্স কিন্তু অনেক কম হবে সেক্ষেত্রে। দেখেন আপনি এইটুকুর মধ্যে চিন্তা করেন, যতটুকু আমরা ডিসকাস করলাম আজকে, কোথাও কিন্তু খুব একটা ফাঁক ফোকর কিন্তু নেই, খুব একটা কিন্তু ফাঁক ফোকর এখানে নেই, ঠিক আছে? তো যখন পড়বেন শুধু হক 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 করে পড়লে হবে না, আপনাদের চিন্তা করতে হবে যে আচ্ছা কোশ্চেনগুলো কিন্তু নেজের পরে নেজ আসে। যখন একটা কোশ্চেনের মাথা আসে তখন আপনার চিন্তা করতে হবে এই কোশ্চেনটা লেসটা কোন জায়গায়, কারণ লেস থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? তো আপনাকে এইভাবে চিন্তা করতে হবে। যখন এইভাবে আস্তে আস্তে, যেমন আমরা শুরু করছিলাম হলো একদম জিআইটি সিমটমসগুলো থেকে, সেগুলো থেকে কিন্তু আস্তে 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 আমরা হয়ে গেলাম, মানে সব সিমটমসগুলো কিন্তু এখন আলোচনা করতেছি। এরকম করে পড়লে আপনার কোশ্চেন মিস যাবে না, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন এবং হোয়াইট কোট গ্যালারির সাথে থাকবেন। এবং অবশ্যই আমি তো আসলে খুব ব্যস্ত থাকি, আমি হয়তো প্রতিদিন আপনাদের সাথে কথা বলতে পারবো না, তো অবশ্যই পড়াশোনা করবেন, ঠিক আছে? কারণ অটো পাসের কথা চিন্তা করে যেন আপনারা আবার খুব বেশি ক্ষতিগ্রস্ত না হয়ে পড়েন পড়াশোনা না করে, সেদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।